আসসালামু আলাইকুম। আপনাদের আমন্ত্রণ জানাবো আইডেস্কে। শুরুতেই জানাবো শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো ৩ সাংবাদিকের চাকরিচ্যুতি, যা বলেন উপদেষ্টা ফারুকী। ৩টি টেলিভিশন চ্যানেলে ৩ জন সাংবাদিকের চাকরিচ্যুতির বিষয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী বলেছেন, অনুমান করে দুয়ে দুয়ে ৪ না মেলানোই ভালো। ফারুকী বলেছেন, তাদের চাকরির ব্যাপারে আমার প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো সংশ্লিষ্টতা নেই। এই বিষয়ে সংশয় থাকলে ওই চ্যানেলের মালিকের সঙ্গে যোগাযোগ করলে সবাই সত্য জানতে পারবেন। অনুমান করে দুয়ে দুয়ে ৪ না মেলানোই ভালো। উল্লেখ্য, সেদিন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকীকে নিয়ে নানারকম উল্টাপাল্টা প্রশ্ন করেছিলেন ওই ৩ জন সাংবাদিক। এরপর রাতেই তাদের চাকরি চলে যায়। এ বিষয়ে ফারুকী কোনোরকম সংশ্লিষ্টতা নেই বলে জানিয়েছেন তিনি। জানাবো আলহামদুলিল্লাহ। এবার পাকিস্তানের ক্রান্তিলগ্নে পাকিস্তানের সেই বিখ্যাত শাসক ইমরান খানকে মুক্তি দিতে সর্বদলীয় বৈঠক। পাকিস্তানের সর্বঅধিনায়ক সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বর্তমানে জেলে রয়েছে, যাকে জমের মতো ভয় পায় নরেন্দ্র মোদী। সেই ইমরান খানই মুক্তি পাচ্ছেন। এবার হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদীর ভারতকেই গুড়িয়ে দিবে পাকিস্তান। এরপর জানাবো, ভারত অভিযান চালালে আরও এক ধাপ এগিয়ে জবাব দেবে পাকিস্তান। ভারতের সম্ভাব্য উস্কানিমূলক অভিযান ঠেকাতে পুরোপুরি প্রস্তুত রয়েছে পাকিস্তান। এমনিতেই কাশ্মীর সীমান্তে এ নিয়ে ৭ বার ভারত পাকিস্তান সেনাবাহিনীদের মধ্যে গোলাগুলির ঘটনা চলছে। এই অঘোষিত যুদ্ধ তাদের মধ্যেও চলছে, কিন্তু বড় পরিসরে যদি যুদ্ধ বেঁধে যায় তাহলে দুই দেশের মধ্যে এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছে, তারাও আরও এক ধাপ এগিয়ে গিয়ে ভারতে পারমাণবিক হামলা চালাবে। এদিকে চলমান উত্তেজনা নিয়ে ভারত পাকিস্তানের সঙ্গে আলোচনায় বসছে মার্কিন যুক্তরাষ্ট্র। কাশ্মীর ঘিরে নতুন করে ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা বৃদ্ধির পরিপ্রেক্ষিতে কূটনৈতিকভাবে হস্তক্ষেপ করছে যুক্তরাষ্ট্র। পরিস্থিতি শান্ত করতে আগামী ২৪ ঘণ্টার মধ্যে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলাদা করে কথা বলবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস এক সংবাদ ব্রিফিংয়ে বলেছেন, আমরা উভয় পক্ষের সঙ্গে যোগাযোগ করছি এবং স্পষ্টভাবে জানাচ্ছি যেন কেউ পরিস্থিতি আর ঘোলাটে না করে। এদিকে ভারতের মন্দিরে দেয়াল ধসে ৮ জনের মৃত্যু। ভারতের অন্ধ্রপ্রদেশে বিশাখাপত্তনমে একটি ধর্মীয় উৎসব চলাকালে হিন্দুদের মন্দিরের দেয়াল ধসে কমপক্ষে ৮ জন নিহত এবং অন্তত ৫০ জন আহত হয়েছে। আজ ভোরে সিংহচরম এলাকায় অবস্থিত শ্রী বরাহলক্ষ্মী নৃসিংহ স্বামী মন্দিরে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ, বিচার কাজে বাধা এবং হুমকি। বিচার কাজে বাধা ও হুমকি দেওয়ার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে এবার আদালত অবমাননার অভিযোগ উঠেছে। বুধবার ৩০ এপ্রিল দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলার শুনানিতে অভিযোগ আদালতকে জানায় প্রসিকিউশন। জানানো হয়েছে ২২৬টি মামলার হয়েছে, মানে ২২৬ জনকে হত্যার লাইসেন্স পেয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন অডিও রেকর্ডের ফরেনসিক প্রমাণ মিলেছে। এদিকে ট্রাইব্যুনালের বিচার কাজে বাধাগ্রস্ত করা এবং হুমকি দেওয়ার অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে আদালত অবমাননার অভিযোগের উপর শুনানি করা হয়েছে। এর আগে শেখ হাসিনার এমন অডিও রেকর্ড পাওয়ার কথা জানিয়েছিল প্রসিকিউশন টিম। পরে আদালত ওই আলামত ফরেনসিক করার আদেশ দিয়েছিল। জুলাই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের সময় সংগঠিত হত্যা, গণহত্যা, মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার
অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ১৪৫ জনের বিরুদ্ধে তদন্ত চলছে। এই অভিযোগে এখন পর্যন্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ২৩টি মামলা বা মিসকেস হয়েছে। এগুলোর মধ্যে রয়েছে রাজধানীর চানখারপুল ৬ জনকে হত্যার ঘটনায় ৮ পুলিশ সদস্যের বিরুদ্ধে তদন্ত শেষ করে প্রতিবেদন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর কার্যালয়ের চিফ প্রসিকিউটরের কাছে জমা দেওয়া হয়েছে। এখন এই মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের জন্য আনুষ্ঠানিকভাবে অভিযোগ দাখিল এবং পরবর্তী প্রক্রিয়া কী হবে সেটি নিয়ে চলছে আলাপ আলোচনা। বাইডেন কখনোই ইসরায়েলকে যুদ্ধবিরতির চাপ দেয়নি, চ্যানেল 13-এর অনুসন্ধান। গাজায় ইসরায়েলি আগ্রাসন চলাকালে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন কখনোই যুদ্ধবিরতির চাপ দেয়নি, এমনটাই স্বীকার করেছে ইসরায়েলি কর্মকর্তা। চ্যানেল 13-কে দেয়া এক সাক্ষাৎকারে সব কথা বলেছেন ওই ইসরায়েলি কর্মকর্তা। তারা জানিয়েছে যদি বাইডেন কখনোই চেষ্টা করত যুদ্ধবিরতি করার তাহলে সেটি মেনে নিত ইসরায়েল, এমনটাই মনে করেন ওই কর্মকর্তা। চ্যানেল 13-এর এই অনুসন্ধানে যার অনুবাদ প্রকাশ করেছে ড্রপ সাইট নিউজ, এটি দেখিয়েছে ওয়াশিংটনের শীর্ষ কর্মকর্তারাও গোপনে স্বীকার করেছে এই আগ্রাসন ছিল শুধু হত্যার জন্য হত্যা, ধ্বংসের জন্য ধ্বংস। 9 জন বর্তমান ও সাবেক মার্কিন কর্মকর্তার সাক্ষাৎকারের ভিত্তিতে তৈরি প্রতিবেদনটিতে উঠে এসেছে মার্কিন রাজনৈতিক প্রভাব, কূটনৈতিক গোপনীয়তা এবং শান্তি প্রচেষ্টার উদ্দেশ্য প্রণোদিত ব্যর্থতা চিত্র। যুক্তরাষ্ট্রের সাবেক মার্কিন রাষ্ট্রদূত মাইকেল হার্স বলেছেন, ঈশ্বর ইসরায়েলের রাষ্ট্রের প্রতি দয়া করেছেন, তাই এই সময় বাইডেন প্রেসিডেন্ট ছিলেন। আমরা 1 বছরেরও বেশি সময় ধরে যুদ্ধ করছি, কিন্তু কখনোই মার্কিন প্রশাসন আমাদের বলেনি যে এখন যুদ্ধবিরতি করো, কখনোই বলেনি। এটা কোনোভাবেই স্বাভাবিক মনে করার বিষয় নয়। অর্থাৎ যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ এবং পরোক্ষ মদদেই এই ফিলিস্তিনিদের হত্যা করা হয়েছে। বিশ্বের চোখের সামনে ফিলিস্তিনিদের হত্যা করছে ইসরায়েল। আইসিজের শুনানিতে দক্ষিণ আফ্রিকা। আন্তর্জাতিক বিচার আদালত আইসিজে ইসরায়েলের বিরুদ্ধে করা গণহত্যার মামলার শুনানির দ্বিতীয় দিনে দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্র ও সহযোগিতা মন্ত্রণালয়ের প্রধান জেইন ড্যাঙ্গর এক কঠোর বিবৃতি প্রদান করেছেন। তিনি বলেন, বিশ্বের চোখের সামনে ফিলিস্তিনিদের উপর নৃশংসতা, নিপীড়ন ও গণহত্যা চালানো হচ্ছে। খবর আল জাজিরার। ড্যাঙ্গর অভিযোগ করে বলেছেন, ইসরায়েল আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে দায়মুক্তি উপভোগ করছে। তার ভাষায় ইসরায়েল এমনভাবে কাজ করে যাচ্ছে যেন আন্তর্জাতিক আইন ও মানদণ্ড থেকে এক ধরনের ব্যতিক্রমী ছাড় পেয়েছে তারা। জেইন ড্যাঙ্গরের বক্তব্য স্পষ্ট হয়ে উঠে এসেছে দক্ষিণ আফ্রিকার অবস্থান, যেখানে তারা গাজায় চলমান পরিস্থিতিকে আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের গুরুত্ব লঙ্ঘন হিসেবে তুলে ধরেছেন এবং এর জন্য ইসরায়েলকে দায়ী করেছেন। এই শুনানিতে অংশ নেয়নি ইসরায়েল। মামলাটিকে পক্ষপাতদুষ্ট আখ্যা দিয়ে তারা এটি প্রত্যাখ্যান করেছে। শুনানিতে সৌদি আরবের প্রতিনিধি মোহাম্মদ সাউদ আল নাসও কঠোর বিবৃতি প্রদান করেছেন, যেখানে তিনি অধিকৃত পশ্চিম তীর, পূর্ব জেরুজালেম এবং গাজার অভ্যন্তরে ইসরায়েলের আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন বলে নিন্দা করেছেন। এদিকে টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিটস জানিয়েছেন, ইসরায়েল তখনই যুদ্ধ থামাবে যখন সিরিয়া ধ্বংস হবে, হিজবুল্লাহ ভয়ঙ্করভাবে পরাজিত হবে, ইরান তার পারমাণবিক কর্মসূচি বন্ধ করতে বাধ্য হবে এবং গাজার হাজার হাজার বাসিন্দা উপত্যকা থেকে সরে যাবে। ভারত ও পাকিস্তান সেনাদের মধ্যে টানা ৬ষ্ঠ দিনের মতো গোলাগুলি। পাকিস্তান সেনাবাহিনী জম্মু ও কাশ্মীরের পারগাল সেক্টরে আন্তর্জাতিক সীমান্তের ওই পার থেকে ভারতীয় সেনাদের লক্ষ্য করে গুলি শুরু করে তে উত্তেজনা ছড়ায়। একই সময় অন্য এলাকাতেও গুলির শব্দ পাওয়া গেছে। টানা ৬ষ্ঠ দিনের মতো এই গুলির ঘটনা ঘটে। গত রাত থেকে আজ ৩০ এপ্রিল ভোরের মধ্যে নিয়ন্ত্রণ রেখার কাছে জম্মু ও কাশ্মীর সীমান্তে এই গোলাগুলির ঘটনা ঘটে। খবর এনডিটিভি। ভারতীয় সেনাবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়েছে, মঙ্গলবার রাত থেকে বুধবার ভোরের মধ্যে নিয়ন্ত্রণ রেখার কাছে জম্মু এবং কাশ্মীরের নওশেরা, সুন্দরবানি এবং
আখনুর সেক্টরে গুলি চালায় পাকিস্তানি সেনারা। বিনা প্ররোচনার নিয়ন্ত্রণ রেখার ওপর প্রান্ত থেকে গুলি চালানো হয়। এতে পাল্টা গুলি করে জবাব দেয় ভারতীয় বাহিনী। এই সংঘাতে অযাচিত ছোট অস্ত্র ব্যবহারের অভিযোগ করেছে ভারত। দেশটি বলছে, পাকিস্তান যুদ্ধবিরতি লঙ্ঘন অব্যাহত রেখেছে এবং আন্তর্জাতিক সীমান্তে গোলাগুলিতে ভারত ভালোভাবে নিচ্ছে না। প্রতিবারই ভারতীয় সেনারা উপযুক্ত জবাব দিয়েছে। এর আগে সোমবার ২৮ এপ্রিল রাতে দুই দেশের সেনাদের মধ্যে গোলাগুলি হয়। ওই দিনও পরিমিত ও কার্যকরভাবে জবাব দেওয়ার কথা জানায় ভারতীয় সেনাবাহিনী। গত বৃহস্পতিবার রাত থেকে পাকিস্তানি সেনাদের সঙ্গে ভারতীয় সেনাদের গোলাগুলির ঘটনা ঘটেছে, তবে এতে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।